নমস্কার, আমি বনশ্রী। আমার কখন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজ আমি গল্প শোনাবো আশাপূর্ণা দেবীর। সমস্ত দিক দিয়ে আশাপূর্ণা দেবী এক বিস্ময়। শতবর্ষে পা রেখেছেন আশাপূর্ণা দেবী। আজও তাকে নিয়ে পাঠকের প্রবল আগ্রহ। তার কোনো কৃত্রিমতা নেই, ভারী ভারী তত্ত্ব নেই। আজকে আমি তারই রচিত গল্প শোনাবো। গল্পের নাম ভবিষ্যতের জন্যে। পিন্টু ফিরেছে মনে হলো। হয়নি তো কিছু? চারুময়ের কণ্ঠস্বরে ক্ষোভ, হতাশা আর বোধ করি একটু ব্যঙ্গেরও মিশেল। এ ব্যঙ্গ কাকে তা হয়তো নিজেই জানেন না চারুময়। হয়তো আপন ভাগ্যকেই, অথবা হয়তো স্বয়ং ভাগ্যদেবীকেই। যেন জানিও মহেন্ময়ী, জানি তোমার দানের হাতটি কত উদার। এ স্বরের সঙ্গে যে সুবিরার পরিচয় নেই তা নয়। চারুময়ের কণ্ঠস্বর আজকাল এই সুরেই সাধা। সুধীরা এড়ানো গলায় বলল, হয়েছে কি না হয়েছে এখনো তো জিজ্ঞেস করবারই সময় পাইনি। এসেই নাইবার ঘরে ঢুকেছে। ওহ, এসেই নাইবার ঘরে ঢুকেছে? চারুময় বলেন, আবার আশার কি আছে? জানতাম হবে না, তা জানতাম। চারুময়ের কণ্ঠস্বর এখন যেন অমোঘ নিশ্চিত। সুধীরা সারাদিনের পর বাড়ি ফিরে আসা ছেলের জন্য চায়ের জল চাপিয়ে তাড়াতাড়ি দুখানা পরোটা ভেজে ফেলার আয়োজন করছে। ঠিক এই মুহূর্তে ছেলের ব্যর্থ চেষ্টার ব্যাপারটা নিয়ে আলোচনা করতে বেজার হলো। কে জানে ছেলেটা মাথায় গায়ে খানিকটা জল ঢেলে এক্ষুনি বাথরুম থেকে বেরিয়ে আসবে কিনা, এলেই মা বাপের আলোচনার এক টুকরো অংশ কানে ঢুকে যাওয়া মাত্রই ধরে ফেলবে কিনা আলোচনার বিষয়বস্তুটা কি, আর কে জানে শুনতে পাওয়া মাত্রই মুখের খাবারটা ফেলে রেখে নিঃশব্দে বেরিয়ে যাবে কিনা। মায়ের প্রাণে যে কত জ্বালা! চারুময় তো ক্ষোভ, হতাশা আর ব্যঙ্গবাণী উচ্চারণেই খালাস। নিরুপায় পুত্রের যন্ত্রণা জর্জর মুখটা দেখলে সুধীরার বুকটা যেন ফেটে যায়। আশ্চর্য, চারুময় এটা বোঝেন না। চারুময়ের বদ্ধমূল ধারণা, তেমন চেষ্টা করলে পিন্টুর একটা কিছু লেগে যেতই। তিনি যে পিতৃকর্তব্যের একেবারেই কিছু করেন না তাও তো নয়। তার কর্মজীবনের কিছু কিছু হৃদয়বান পরিচিত ব্যক্তির কাছে চিঠি লিখে ছেলেকে কয়েকবারই পাঠাবার চেষ্টা করেছেন, কিন্তু ছেলে না গেলে চিঠিটা পকেটে নিয়ে ঘুরে আসে। হয় বলে দেখা হলো না, নয় বলে লোকটার ভাবভঙ্গি দেখে তেমন সুবিধে মনে হলো না, তাই আর তোমার চিঠিটা বার করলাম না। বারই করলে না? না, কি হবে, হয়তো কথা রাখবে না, শুধু শুধু তোমার মানটা যাবে। আমার আবার মান? চারুময় আত্মধিক্কারের গলায় বলেন, মান ছিল তখন যখন স্যুট প্যান্ট পরে অফিস যেতাম। এখন বেকার ছেলের আবার মান? ও, তা বেকার ছেলের বাপের হয়তো মান জিনিসটা থাকে না, কিন্তু বেকার ছেলেদের সেটা বোধহয় শতকরা 110, আর সেটা তাদের মায়েরাই হাড়ে হাড়ে জানে। কিন্তু চারুময়ের ছোট ছেলে পিন্টু সম্পর্কে চারুময়ের যে ধারণা সেটা কি সম্পূর্ণ ভুল? পিন্টুর বেকারত্বটা কি অনেকটাই ইচ্ছাকৃত নয়? ওই চারুময়ের চিঠি নিয়ে কি মন্টু রাইটার্স বিল্ডিংস এর একখানা চেয়ার দখল করে বসেনি? সেই চেয়ারের দৌলতে তো এই সংসারটা প্রতিপালিত হচ্ছে। চারুময়ের আর কটাকা পেনশন, তাতে বেকার ছেলের মুখের সামনে গরম গরম পরোটা ভেজে ধরে দেওয়া যায় না। হায়, চারুময় অবসর নেওয়ার পরই সরকারি চাকরিতে চটচট করে মাইনে বেড়ার প্যাটার্ন হলো। কদিন আগে হলে পেনশনটা অন্তত বেশি হতো। মন্টু বাপের সুপারিশ সেই তো যা হোক একটা পোস্টে ঢুকে পড়েছিল, তা সে তো এখন ভালোই পায়। তবে তবে সে পাওয়াটা সবটাই মা বাপের হাতে ধরে দেয় কিনা যথেষ্ট সন্দেহ আছে তার মা বাপে। তবে কথাটা তো তুলতে ভরসা পান না। যার পয়সায় সংসার চলছে, জো করে তাকে চটাতে গেলেই তো হিতে বিপরীত। তাছাড়া এ ব্যাপারে তারা ছেলের থেকে ছেলের বউকেই বেশি সন্দেহ করেন। ওই মুখ বোঝা টেপামুখী বউটি তলে তলে বরের মাইনের সিংহভাগটি হাত করে কিনা কে জানে। আজ যে পিন্টুর অভিযান ব্যর্থ তা তার ব্যবহারেই প্রকাশ পায়। কোনো দিন হয়তো যেদিন কোনো অভিযানে বেরোয় না সেদিন বাথরুম থেকে বেরোতে বেরোতেই বলে উঠছে, মা, রান্নাঘর থেকে ফার্স্ট ক্লাস সৌরভ বার করেছো দেখছি, কি খানা বানাচ্ছ? মা আক্ষেপের গলায় বলে, আহা, একেবারে মোগলাই খানা, সেই আদি ও অকৃত্রিম পরোটা। কপি ভাজার গন্ধ পাচ্ছিস বোধহয়। ওহ, সেটাই বা মন্দ কি? মার্ভেলাস জিনিস। কেন যে তোমরা ফুলকপিকে ঝোল ডালনা রেঁধে নষ্ট করো, সে করতে হয় বাঁধাকপিকে করোগে। এই ছোট ছেলেটা সুধীরার বরাবরই হাসি খুশি বাকচতুর, তার দাদার মতো নয়।
দাদাকে সে আড়ালে হুঁকোমুকো হ্যাংলা বলে ডাকে। তা খুব মিথ্যে বলে না। বরাবরের লিভার খারাপের রোগী মন্টুর বরাবরই মেজাজ খারাপ। পিন্টু যখন চায়ের সঙ্গে এক প্লেট বড়া ভাজা খেতে খেতে বলে, কেন যে লোকে বেশি পয়সা খরচ করে চপ কাটলেট খায় মা, তোমার এই হিং ফিং পোস্ত কালো জিরে দেওয়া স্রেফ ডালের বড়া তার থেকে কিছু কম নয়, তখন মন্টু বড়া ভাজা বলে শিউরে ওঠে। দুখানা থিন আরারুট বিস্কুট দিয়ে চা খাওয়া সারে। পিন্টু জলি, পিন্টু ভোজন রসিক, পিন্টু মজাদার কথা কইয়ে। পিন্টু বাড়ির আবহাওয়া হালকা রাখে। কিন্তু রাখে না রাখতো, হ্যাঁ সেটা প্রায় অতীতেই পৌঁছেছে। কিন্তু পিন্টুর এক মস্ত দোষ, পিন্টুর উচ্চ আশা। এক বাই লেনের বাসিন্দা অবসরপ্রাপ্ত চারুময় ঘোষের ছেলে, পাড়ারই বাংলা মিডিয়াম স্কুলের ছাত্র পিন্টু কৈশোর কাল থেকে স্বপ্ন দেখে বড় হবার, অনেক বড় লোক হবার। না, জ্ঞানী গুণী হয়ে অনেক বড় হবার মূলেই তো কুঠার বসানো আছে। যেমন তেমন স্কুলে কলেজে পড়া অতি অর্ডিনারি একটা গ্র্যাজুয়েট মাত্র। তার অতি বড় হবার স্বপ্ন দেখাটা কি আইনসঙ্গত? নিশ্চয়ই নয়। তবু সেই বেআইনি কাজটাই করে চলেছে। বেআন্দাজি যেখানে সেখানে ঢিল ছুঁড়ে চলেছে, যদি হঠাৎ মগডালের একটা পুরুষ্ট ফল হাতে এসে পড়ে। পিন্টু অর্থাৎ চারুময় রায়ের ছোট ছেলে পান্নাময় রায় তাই মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে যদি যে কোনো প্রকারে একবার বিদেশে পাড়ি দিতে পারে, একটা যে কোনো রকমের ফরেন সার্ভিস, ব্যাস আর কিছু চায় না পিন্টু। ওর বন্ধু বিশ্বজিৎ বলে, ফরেন সার্ভিস চাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে না গুরু? আমি বলি কি, একবার ফরেন ধোলাই হয়ে এলেও এখানে কদর পাবি। ধোলাই? আরে বাবা, সে ধোলাই নয়, সে ধোলাই নয়, জাস্ট একটা শান্তিপুরি শালকা চাই, দোকানের ধূপ খেয়ে আসা গোছের আর কি, একটা স্ট্যাম্প দাগিয়ে আসা। দেখিস না আজকাল যে যা পারছে তাই সম্বল করেই একবার ওদেশে দাপিয়ে এসে স্ট্যাম্প দাগাই হয়ে এসে ধরাকে সরা দেখছে। কি সম্বল আছে তোমার? গাজনের গান গাইতে জানো? অতি উত্তম, চলে যাও চলে যাও, লুফে নেবে। বান ফোড়া চড়ক নাচ নাচতে পারো? বাহ বাহ, এখনই পাসপোর্ট পেয়ে যাবে। ভারতীয় সংস্কৃতির ধারক বাহক তুমি, আদেকলারা ধন্যি ধন্যি করবে। তরজার লড়াইয়ের দল নিয়ে যাবি? চলে যা গুরু, চলে যা, নাম রেখে আসবি। সাপ খোপ ভূত ভগবান তুকতাক মাদুলি কবচ যোগাযোগের দেশ, কুসংস্কারাচ্ছন্ন ভারতবর্ষ এখনো বিশ্বের বিস্ময় রে পান্না, একটা কিছু ভাব। কিন্তু পান্নাময় কেবলমাত্র ফরেন দাগাই হয়ে ফিরে আসতে চায় না, পান্নাময় তার অবস্থাটাকে ফিরিয়ে ফেলতে চায়। দেশ আর বিদেশ কি, এই সমগ্র পৃথিবী তার স্বদেশ। যেখানে ভালোভাবে বেঁচে থাকতে পারে সেখানেই থেকে যাবে। চিরকাল থাকতে না দেয়, হেভি টাকা কামিয়ে চলে এসে রাজাই চালে থাকতে পারবে। পিন্টুর এখন তাই আরব সাগরের পারে তেলের সাগরের দেশের প্রতি তাক, ঢিল ছুড়লে লেগে যাবে এই একটা। তবে তৈল মসৃণ ভবিষ্যতের এই সোনার স্বপ্নকে মুছে ফেলে পান্নাময় রায় তার দাদা মণিময় রায়ের মতো দলিত গলিত জীর্ণ বিবর্ণ রাইটার্স বিল্ডিংস এর একটা পালিশ চটা চেয়ারে গিয়ে বসে পড়তে যাবে বাবার নির্দেশে। তারপর একদিন টোপর ছাদনাতলা মালা বদল, গুলি মারো অমন জীবনে। কিন্তু তেলের দেশের পথও আজকাল আর আগের মতো তৈল মিশ্রণ নয়, অনেক পদপাতে ধূসরিত। তাই যন্ত্রণার কাল চলছে এখন পিন্টুর, যন্ত্রণার কাল চলছে পান্নার দাদা মনিরও। চিরকালই নিজের সম্পূর্ণ বিপরীত স্বভাবের ওই ছোট ভাইটাকে দুচক্ষে দেখতে পারে না মণিময় বা মন্টু। ওর এই বেপরোয়া আচার আচরণ, বিশ্ব নস্বাদ ভাব যেন মন্টুর গায়ে বিষ ছড়ায়। আর সেই বিষের উপরে আগুনের লুনি ঘরভেদি বিভীষণ, তারই বউয়ের ওই নকশাটার সঙ্গে আঁতাত। এমনিতে তো মহিলা মিতহাসিনী স্মিতহাসিনী, কিন্তু যেই ওই হিরো মার্কাটির সঙ্গে আড্ডা দিতে বসবেন মুখে খই ফুটবে, চোখে আলো জ্বলবে। কেন কেন? বাঁদরটার ওই লম্বা চওড়া কথা শুনেই ভাবিস ওর দাদার থেকে অনেক বুদ্ধিমান, অনেক তালেবর। কেমন? চিরকাল জানি স্বামীর ছোট ভাইকে ঠাকুরপো বলতে হয়, তা নয় পিন্টুদা, যেন পাড়াতুতু দাদারে শুনলে মাথা জ্বালা করে। অথচ এ নিয়ে কিছু বলতে যাও, আমি নাকি মিন মাইন্ডেড। রাগে রাগে আরো লিভার খারাপ বেড়ে যায় মন্টুর, মেজাজ আরো বেজার হয়। তা বউয়ের এই পিন্টুদা বলাটা সুধীরাও যে খুব একটা পছন্দ করেন তা নয়। সত্যি তো, এতে যেন বড় বেশি মাখামাখি ভাব দেখায়। তা আজকাল হয়েছে এইরকম, ভাসুরকে দাদা, বয়সে বড় হলে দেওরকে দাদা। সুধীরার মনে হয় হোক একালের ফ্যাশন। মন্টু যখন পছন্দ করে না তখন দরকারটা কি তোমার পিন্টুদা বলে গড়িয়ে পড়ার? তা বলেছিল তো একদিন সুধীরা,
বউ বলে উঠল, ঠাকুরপো? না বাবা, ও বলতে পারা যাবে না, তাহলে ওর সঙ্গে কথাই বন্ধ করতে হবে। সুধীর আর কিছু বলার নেই। ঠাকুরপো, ঠাকুরঝি, বট ঠাকুর এসব ডাক উঠেই গেছে তো, সুধীর আর মেয়েরাও তো বলে না। তার সাথের এই পিন্টুদার সঙ্গে আঁতাত সুধীরারও অপছন্দ। অন্য কিছু না হোক, সুধীরার মনে হয় মায়ের প্রাপ্য পাওনাটায় খানিকটা যেন ভাগ বসাবেই ওই ফ্যাশনি বউটি। কিন্তু সাথী কি খুব ফ্যাশনি? মোটেই না। অন্তত সত্য দৃষ্টি সম্পন্ন কেউ বলবে না, অথচ সুধীরার মনে হয় ফ্যাশনি। সাথীর আচারে, আচরণে, চলনে, বলনে যে একটা ডিগনিটি আছে, সেটাই সুধীরার মনে হয় ফ্যাশন। আর সুধীরার বড় ছেলের মনে হয় অহংকার। অথচ সুধীরার ছোট ছেলের চোখে সেটাই শ্রদ্ধার, সমীহের, ভালোবাসার। ওর মনে হয় একমাত্র বৌদি ওকে বোঝে। বেরিয়ে ফিরেই পিন্টু কথা না বলেই স্নান করতে ঢুকেছে। এটা চারুময় দুর্লক্ষণই ভেবেছেন, কিন্তু আসলে ব্যাপারটা অন্তত পিন্টুর কাছে সম্পূর্ণ উল্টো। অর্থাৎ ভেতরের খুশিটা চাপতেই তাড়াতাড়ি চোখের আড়ালে সরে পড়া হয়েছে। মনে হচ্ছে সাধনার সিদ্ধি ঘটেছে। একটা ঢিল ছিটকে ছুটে গিয়ে একটা মগডালের ফল পেড়ে ফেলেছে। তবে এখন হাতের মুঠোয় আনতে যতটা কাঠখড় পোড়ানোর দরকার তা পোড়াতে হবে। তবে এখন তো কিছু ভাঙবে না। না চলে বিশ্বাস নেই, এই প্রবাদ বাক্যটায় বিশ্বাসী পিন্টু। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো পিন্টু। হেঁকে বলল, চায়ের দেরি আছে? অতি অন্যমনস্ক আর সরল হলেও পিন্টু ক্রমশ বুঝে ফেলেছে মার উপস্থিতিতে বৌদিকে প্রাধান্য দিলে মা বেজার হয়। অতএব এই নৈর্ব্যক্তিক প্রশ্ন। মা রান্নাঘর থেকে বলে উঠল, ও মা, সে কি দেরি কিসের? এই তো দিচ্ছি। ডেকে আপাতত ছেলে শুধিয়েছে, এতেই কৃতার্থ সুধীরা। সাথী পরোটা বেলে দিচ্ছিল, সুধীরা ভাজছিল। ছেলে পাছে ক্ষণিক বিলম্বেই কাট মারে, তাই সুধীরা তাড়াতাড়ি বলে, তুমি এই দুখানা নিয়ে আগে বসিয়ে দাও গে বৌমা, বাকি কটা আমি ভেজে নিয়ে যাচ্ছি। সাথী বলে, আপনি বরং নিয়ে গিয়ে বসান গে, আমি বাকিগুলো ভেজে ফেলি। সারাদিনের পর এলো ছেলে, হাসলো একটু। সুধীরার দোটানা, নিজেরই আগে যেতে ইচ্ছে করছে, গলা নামিয়ে প্রশ্ন করতে ইচ্ছে করছে, হ্যাঁ রে, তোর বাপের চিঠি নিয়ে তো যেতে চাস না কোথাও, তা কিছু হবার আশা হচ্ছে? চারুময় তো কান খাড়া করে বসে আছেন, যদিও বসে আছেন বারান্দায় আদি অকৃত্রিম একটা ক্যানভাসের ইজি চেয়ারে, নির্লিপ্ত ভাবে, যেন আকাশের তারা গুনছেন। অতএব গলা নামিয়ে। এদিকে আবার অন্য সন্দেহ। মনে মনে বলেন, হ্যাঁ আমি সরে যাই, আর তুমি কম কম ঘি দিয়ে শুকনো শুকনো করে ভাজো, যাতে একটু খরচ বাঁচে। তাই বলে ওঠেন, না না, ওর দুখানা খেতে খেতে হয়ে যাবে আমার। গলা নামিয়ে কথা সুধীরার ছেলেও কয়, বলে, বৌদি, আজ একটা হেভি গুড নিউজ। সত্যি? এখনো পর্যন্ত ওই বিশ্বাসেই রয়েছি। ভালো, পরে শুনবো। রান্নাঘরের দরজার কাছে একবার শাশুড়ির মুখটার আভাস দেখতে পায় সাথী। মনে মনে ক্ষুব্ধ হাসি হেসে সরে গিয়ে বলে, আচার খাবে? কি তোমাদের সেই টকটক? না, ঝাল ঝাল লঙ্কার আচার, নতুন পিসি পাঠিয়ে দিয়েছেন। তাই বলো, নতুন পিসি, ওর উপযুক্তই মান। দাও দেখি, পিসির হাতের ঝালটা জিভের ঝালের থেকে বেশি না কম? না, তোমায় নিয়ে আর পারা গেল না। পিন্টু হাসি চাপা মুখে বলল, আর বেশি দিন পারতেও হবে না। সুধীরা খাদ্য সম্ভার নিয়ে এসে দাঁড়ালেন ছেলের ওই হাসি চাপা মুখের দিকে, এবং একবার সাথীর মুখের দিকে তাকিয়ে তেতো গলায় বলে উঠলেন, মন্টুর আসার তো সময় হয়ে গেছে বৌমা, ওর জলখাবারটা গোছানো হয়েছে? পিন্টু বলে ওঠে, তোমার ওই জ্যেষ্ঠ পুত্রটির জলখাবারের আবার গোছাবার কি আছে মা? একটু বেলের শাঁস আর একটু পাকা পেঁপে, এই তো। সাথী চলে যায়। হঠাৎ চারুময় বারান্দা থেকে বলে ওঠেন, সেদিন মুখার্জির সঙ্গে তো দেখা হয়নি বলেছিলে, আজ গিয়েছিলে নাকি? মুখার্জি? আকাশ থেকে পড়ে পিন্টু। কোন মুখার্জি? ওহো, আপনার সেই পিকে মুখার্জি? না, সেখানে আবার এখন কি করতে যাব? ও, আজ যাবার দরকার নেই? কোনখান থেকে ভালো অফার পেয়েছো বুঝি? চারুময়ের ওই চিবিয়ে কথা বলার ভঙ্গিতে পিন্টু পূর্ব সংকল্প বলে ওঠে, হ্যাঁ, পেয়ে গেলাম একটা। সুধীরা চমকে ওঠেন, কি পেয়ে গেলি? হ্যাঁ? ও পিন্টু, চাকরি নাকি? পিন্টু নিজেকে সামলে নেয়, বলে, আকাশ কুসুম। চলে যায় একদম বাড়ির বাইরে। চারুময় অমোঘ গলায় বলেন, আমি জানতাম। আর তারপর সুধীরার দিকে তাকিয়ে চাপা কুটিল গলায় বলে, নিয়ে বৌমাকে জিজ্ঞেস করো তো পিন্টুর সঙ্গে ফিসফিস করে কিসের এত কথা হচ্ছিল। শুধু এবারের ছোট ছেলেটাই যে আকাশ কুসুমের স্বপ্ন দেখে তা নয়, এ সংসারে এই পরিবেশের মধ্যেও আরো একজন স্বপ্ন দেখে। খোলা বাতাসের স্বপ্ন, নীল আকাশের স্বপ্ন, পাহাড়, নদী, সমুদ্র, ঘন জঙ্গল, এই তার স্বপ্নের বিষয়বস্তু। ব্রজেন ঘোষাল বাইলেনের
এই গণ্ডিটা ছাড়িয়ে ঘুরে বেড়ায় সে সেই সব জায়গায়, যেমন যেমন জায়গায় কেটেছে তার শৈশব, বাল্য, কৈশোর। বাবার ছিল বদলির চাকরি। বাবা এবং মা যদিও সেই বদলিতে উত্ত্যক্ত। মার উক্তি ছিল, আবার প্রমোশন? আর প্রমোশনে কাজ নেই বাবা, প্রমোশন মানেই তো বদলি, হাড় জ্বালানো। কিন্তু তাদের মেয়েটা, তার বাবার আর মার ওই হাড় জ্বালানো ব্যাপারেই ছিল তার পরম উৎসাহ। আরো একটা দেশ দেখা হবে, কি মজা! সেই মেয়েটা এখন এই ব্রজেন ঘোষাল বাইলেনের মধ্যে দমবন্ধ হয়ে পড়ে থেকে স্বপ্ন দেখছে, অনেক আলোর, অনেক হাওয়ার, বিশ্ব প্রকৃতির অনেক দাক্ষিণ্যের। এই মেয়েটার বাবার হঠাৎ কয়েক ঘন্টার নোটিশে এত দূরে আর এত উঁচু পোস্টে প্রমোশন হয়ে গিয়েছিল যে সেখানে স্ত্রী কন্যাকে নিয়ে যাওয়ার প্রশ্ন নেই, তারা পড়ে থাকলো। অতএব তারা অনেক ঘাটের জল খেয়ে খেয়ে একজন এই ব্রজেন ঘোষাল বাইলেনের বাসিন্দা হয়ে গেল, অপরজন অনেক ভুগে আর অনেক ভুগিয়ে সেই নির্মায়ক লোকটার সন্ধানেই হাওয়া হয়ে গেল, যে নাকি উঁচু পোস্ট পেয়ে গিয়ে স্ত্রী কন্যাকে ভুলে গেল। মেয়েটা এখন এবাড়ির মন্টু রায়ের বউ হয়ে এই দম আটকে আসা কানাগুলির মধ্যে বাস করছে আর স্বপ্ন দেখছে। না, স্বাতীর তার পিন্টুদার মতন উচ্চ আশা নেই। স্বাতী এমন স্বপ্ন দেখে না যে হঠাৎ একদিন আকাশে উড়ে গিয়ে এমন একটা দেশে গিয়ে ভিড়বে যেখানে পথের ধুলোয় সোনা ছড়ানো। উচ্চ আশা টাকা নয়, স্বাতীর শুধু একটু আশা। আশা তার বরের যদি বদলির চাকরি হয়, তাহলে স্বাতী আবার আকাশের রং খুঁজে পায়। কিন্তু স্বাতী, কি বোকা মেয়ে তুমি! নিজেকেই নিজে বলে স্বাতী। কি অবোধ তুমি! বাইরের খোলা আকাশ, খোলা বাতাস পেলেই তুমি তোমার বন্ধ হয়ে যাওয়া দমটাকে সহজে ফেলতে পারবে। কার ভরসায় মুক্তির স্বপ্ন দেখছো হে? যে লোক একদিন তোমার স্বপ্ন সাজ শুনে প্রায় খিঁচিয়ে বলে উঠেছিল, ও তলে তলে এই মতলব ভাজা হচ্ছে, মেয়ে মানুষ যাত্রাই দেখছি এইরকম স্বার্থপর। আমি শালা দেশে ঘরে বসে শান্তিতে দুটো পয়সার মুখ দেখছি, মা বাপের সাহায্যে লাগছি, সেটা পছন্দ হচ্ছে না কেমন? কত চেষ্টায় বদলি আটকে আটকে চলেছি। এখন তোমাকে নদী পাহাড় দেখাতে শিকড় ছেঁড়া গাছের মতো এখানে সেখানে পারি আর দুর্গতি পোহাই। ওহ, শখ বটে একখানা। তোমার অফিস কেন তোমায় বদলি করে না গো? তাহলে বেশ কেমন নতুন নতুন দেশ দেখা হতো। হ্যাঁ, শুধু এই প্রশ্নটিতে রাগে মাথার চুল খাড়া হয়ে গিয়েছিল মন্টু রায়ের। তবে মুক্তি এত সোজা? সেই মন্টু রায় আবার আজ রেগে রেগে বলে ওঠে, পিন্টুর সঙ্গে তোমার এত কিসের ফুসফুস গুজগুজ? হ্যাঁ, এত কিসের আঁতাত? ও মিডল ইস্টে চাকরি পেয়ে চলে যাচ্ছে, এ কথা আর কাউকে না বলে তোমায় বলতে এলো কেন শুনি? সাথে শান্ত গলায় বলল, কেন সে উত্তর কি আমি দেব? মা বাবা এতে কতটা অপমানিত হয়েছে তা খেয়াল করেছ? অপমানটা আমি করেছি? না, এর একটা বিহিত দরকার। সাথী বোধহয় একটু হাসলো। বিহিত তো হয়েই যাচ্ছে। মন্টু রায় তার খটখটে শরীরটা নিয়ে কটকটিয়ে ওঠে। যাবে কি যাবে না তা তুমিই জানো। হয়তো পৌঁছানো খবর আর কাউকে না দিয়ে তোমাকেই দেবে। অসম্ভব নয়, সাথী বলে। ও যা মারাত্মক রকমের ইনোসেন্ট, তাও করতে পারে। তবে হাসলো আর একটু। তবে টাকাটা নিশ্চয় আমায় পাঠাবে না, নিশ্চিন্ত থেকো। তা অবশ্যই, যতই ইনোসেন্ট হোক, টাকা যা বাপকেই পাঠাবে। মার পিঠে হাত বুলিয়ে বুলিয়ে বলেছে, হাজার হাজার মাইল দূরে বলে নাক মুছো না মা জননী। হাজার হাজার ছেলে মা বাপের কাছ থেকে হাজার হাজার মাইল দূরে গিয়ে বসে থাকে। বিদেশ বলে কিছু নেই মা, মানুষের এই পৃথিবীটাই দেশ। মনের মুক্তি চাই। চিরকালের স্বাদ তোমার, স্বাদ মিটিয়ে তোমার জন্য মাসে ৮ মণ ঘি আর ১ মণ তেল কিনে দেব। রোজ দুবেলা তোমায় ইলিশ আর গলদা খাওয়াবো, তোমায় ভালো ভালো শাড়ি। মা রেগে বলেছে, শুধু আমায়? আহা, ওর মধ্যেই তো সকলের কথা। সবাইকে না খাইয়ে পরিয়ে তুমি নিজে খাবে পড়বে, তাই এসব কি বাবার ওই মুখার্জির দাক্ষিণ্যে পাওয়া চাকরি থেকে হতো মা? তা তোর দাদা যে বলছিল ওখান থেকে নাকি টাকা পাঠানো যায় না, এসব তোর ভাঁওতা বলেছে বুঝি? তা দাদা নিজে বরাবর যা করে আসছে অন্যের ব্যাপারেও তাই ভেবে বসে আছে বাড়িতে টাকা পাঠাতে দেবে না। কে এমন খবর দিল ওকে? তবে হ্যাঁ, পাঠাতে কিছু ঝঞ্ঝাট পোহাতে হয়, কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে আসতে হয়। তবে হ্যাঁ, এসব কথা সবই লাস্ট মোমেন্টে। যতক্ষণ কাঠখড় পুড়িয়েছে পিন্টু রায় ততক্ষণ নীরব থেকেছে। আগুনটা জ্বলে ওঠার পর ঘোষণা। কিন্তু তখনই টের পাওয়া গেছে কাঠখড় পোড়াবার কাল থেকেই নাকি এবাড়ির ওই টেপামুখী বউটি খবরটা জেনে বসে আছে। কেন? কেন এত অনিয়ম কেন?
সত্যি কেন, অন্যায় বই কি, এ থেকেই তো অনর্থ ঘটে। তা সংসারে যত অনর্থ নির্বোধেরাই তো ঘটায়। নির্বোধ অবোধ। সকালে প্লেন ছাড়বে, আগের সন্ধ্যায় অবোধটা বলে ওঠে কিনা, বৌদি তোমার রাজকার্যগুলো একটু কমাবে, অদ্যই তো শেষ রজনী, চলো ছাতে গিয়ে একটু জমিয়ে বসে আড্ডা দেওয়া যাক। দাদা ইচ্ছে করো তো চলে আসতে পারো। দাদা নিমপাতা চিবোনো মুখে বলে ওঠে, এই নভেম্বরের সন্ধে ছাতে বসে আড্ডা, আমারও তো নিউমোনিয়া বাঁধাবার শখ নেই। তা বোকাটা হেসেই অস্থির, বলে চিরটা কাল ভয়েই মল্লি দাদা। চারুময় আর চারুময় গিন্নি একযোগে বলে উঠলেন, তা বেশি উটকো সাহসও ভালো নয়, কাল ভোরবেলা বেরোতে হবে, এখন আবার ছাদে গিয়ে ঠান্ডা লাগানো কি জন্যে? হোপলেস। ঠান্ডা কোথায়, সারা বছরের মধ্যে এটাই তো প্লেজেন্ট সময়। চলো বৌদি, তুমি অবশ্য এত মৃত্যু ভয়ে কাতর নও। এইতেই বউটির এত পাকনা গজাচ্ছে। মা মনে মনে ভাবলেন, আচ্ছা তুমি একবার রওনা দাও, তারপর দেখছি। বাপ আর দাদা কি বলল তা তাদের অন্তর্যামী জানে। কিন্তু এই ভাবাভাবিটা কি স্বাতী নামের মেয়েটা কিছুই বুঝতে পারে না? দিব্যি ছাতে উঠে গেল কোন লজ্জায়। আলসের ধারে চলে এসে স্বাতী বলল, ওরা কিন্তু খুব রেগে গেলেন। রাখতে দাও, পিন্টু রায় কাল থেকে যে একদম পান্নারাই হয়ে যাবে। হেসে উঠে বলে, রাগলে খিদে বাড়ে। এই স্বাতী নামের মেয়েটা কোন লজ্জায় ছাতে উঠে এলো, এটাই তার উত্তর। এই নির্মল শুভ্রতার উপর কি স্বাতী একটা ক্লেদাক্ত পাঁক ছিটিয়ে দেবে? তাও সম্ভব নয়। স্বাতী তাই ছাদে এসেই বলে উঠল, আহ, দেখলে তো, এই হাওয়ায় নাকি নিউমোনিয়া হবে, এখন ঘরের মধ্যে বসে গরমে পচতে হতো। স্বাতী বলল, তোমার আবার কি, আমার মতো এমন আকাশ বাতাসের হ্যাংলা নাও, রাত্রি পোহাবেই আকাশে লাফ মারবে। তোমাকে আমার দারুণ হিংসে হচ্ছে পিন্টুদা। সেরেছে, তুমি আবার কবে থেকে এমন হিংসুটে হলে? ভেতরে ভেতরে চিরকাল। স্বাতী হাসলো, কেউ বাড়ির বাইরে পা বাড়ালেই আমার হিংসে হয়। সত্যি বৌদি, এমন এক বাড়িতে পড়েছ, একবার পয়সাওয়ালা হতে দাও, দেখি কি করতে পারি। যা বলেছি মনে আছে তো? কি আবার বলেছ? বাহ, তোমার ওই বিয়ের সময়কার গহনাগুলো যে ঘোচানো হলো, সেগুলো আবার করে নিতে হবে না? গিয়েই আমি। স্বাতী বলল, এখন তো গহনা ভল্টের জন্য, মনে ভাবো ভল্টে আছে। বাহ, তাই কখনো ভাবা যায়? আপনজন ভাবলে ভাবা যায় না। এই এক খুঁড়োর কল। তা তোমার জন্য তত নয়, তোমার পূজনীয় সব গার্জেনদের জন্য। তোমায় তো ম্যানেজ করতে হবে, সে ভার আমার। একটুক্ষণ এটা সেটা কথা। পিন্টু বললে, আড্ডা দাঁড়িয়ে হয় না, চলো আমাদের পীঠস্থানে বসা যাক। পীঠস্থান? সাথী তাড়াতাড়ি বলল, থাক থাক, এই তো বেশ আছি। পীঠস্থান আর কিছু নয়, কোনো কালের একটা ফুটো হয়ে যাওয়া ঘোলা জলের ট্যাঙ্ক, যাকে একদা গঙ্গা জলে বলা হতো। এখন সে পাট উঠে গেছে। সেই ট্যাঙ্কটা চিৎ করা পড়ে আছে একটা দেওয়াল ধারে। ধুলো ঝেড়ে নিয়ে তার উপর বসতো আগে এরা, যখন বয়স আরো কম ছিল। দুজনে পা ঝুলিয়ে বসে লুকিয়ে কেনা আলু কাবলি খেত। পিন্টু বলল, থাকবে কে? চলে এসে রুমাল দিয়ে ঝাড়লো, বসে পড়লো। বললো, বসো বৌদি। সাথী বললে, এমনি বেশ লাগছে। খাড়া দাঁড়িয়ে? এটা তো তোমার মতিগতির মতো লাগছে না। ছাদে এলেই তো বলো বসি বাবা। তারপর হঠাৎ বলে উঠলো, আচ্ছা, একটা বিজাতীয় গন্ধ পাচ্ছি কেন? ধ্যাত, কি যে বলো, কি আবার বিজাতীয়? এখন সাথী বসে পড়লো ট্যাঙ্কটার উপর। পিন্টু বলে উঠলো, না, দেখতে হবেই, মনে হচ্ছে কেরোসিনের গন্ধ, এখানেই কোথাও। বলে হেঁট হয়ে ট্যাঙ্কটার পাশ করা মুখটার দিকে হাত চালিয়ে একটা ভারী জিনিস টেনে বার করে বলে উঠে, দেখলে না, আমার মাতৃদেবী ঠিকই বলেন, তার বাসন মাজুনি রমণীটির বড় হাত টান। এই দেখো প্রমাণপত্র, কোন ফাঁকে হাতিয়ে এনে রেখেছেন, কোনো এক সময় টান মেরে নিয়ে যাবেন। পিন্টু একটা ক্যান বড় সড়ো হাতে তুলে ধরে, কেরোসিন ভর্তি। মা না দেখলে একেবারে চোখে ধুলো দিয়ে কখন এতটা সরালো বলো তো? ওস্তাদ মহিলা। নামিয়ে রাখলো। সাথী কেমন একরকম গলায় বলল, আরে যেমন ছিল রাখো তো, ওটা আমার স্টক। তোমার স্টক? হ্যাঁ, আমারই। সবসময় তো জিনিসটা মেলে না, ভবিষ্যতে হঠাৎ কোনো জরুরি দরকারের সময় যদি না পাওয়া যায়, তাই একটু একটু করে স্টক করেছি। হতবুদ্ধি পিন্টু বলে, তাই এইখানে? তা সামনে থাকলে তো আর থাকে না, নির্ঘাত খরচা হয়ে যায়। এমনও তো হতে পারে সিলিং এর ঝোলাতে একটা মোটা দড়িও জুটলো না, চাষিবাসীর ঘর নয় যে খানিকটা ফলিডলি আছে, শেষ ভরসাই স্টক। এই এই এক্ষুনি ফেলে টেলে দিয়ে কেলেঙ্কারি করো না, যেমন ছিল রেখে দাও। নেহাত জরুরি অবস্থা ঘোষণা না হলে স্টকে হাত পড়বে না বাবা।